নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বেশ কিছুদিন আগে আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম একটি বিশেষ দিন উপলক্ষে। সেটি হলো আমাদের যে নতুন বাড়ি তৈরি হচ্ছে, তোমরা হয়তো অনেকেই জানো। তো তার ছাদ ঢালাই আজকে হবে, তো সেই জন্যই আমরা গিয়েছিলাম। তো সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট সকাল থেকেই শুরু হয়েছে। আমি তোমাদের জন্য ছোট্ট ছোট্ট ক্লিপ কিছু সংগ্রহ করে রেখেছিলাম, ভেবেছিলাম পরে সময় করে তোমাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি সেই দিন এসেছে তোমাদের সাথে সবটা শেয়ার করার জন্য। আজকে সকাল থেকেই চলছে এলাহি আয়োজন। প্রচুর মানুষজন আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবেন। প্রচুর বলতে ওই ধরো 70-80 জন মতো, কারণ 30 জন তো ওই মিস্ত্রিরাই আছে যারা কি ছাদ ঢালাই করবে, তারাই তো আর 30 জন মতো ছিলেন। তো সেই জন্য সমস্ত রান্না বাড়িতে হবে, আর দুপুরের লাঞ্চটা মেনলি সবাইকে করানো হবে। অনেক আত্মীয় স্বজন সবাই মিলে এসেছিলেন, পাড়া প্রতিবেশী সবাইকে মানে যতজনকে আর কি বলা আমাদের পক্ষে সম্ভব হয়েছে ঠিক ততজন। আমাদের যে নতুন বাড়িটা তৈরি হয়েছে তার ডে 1 থেকে তোমরা জানো, তোমরা দেখছো, তোমরা তো আর সাথী হয়ে রয়েছো। তাই আজকের দিনটা যে তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হতেই পারে না। আমাদের যেখানে নতুন বাড়িটা তৈরি হচ্ছে তো সেখানেতেই ছিল আমাদের গোয়াল বাড়ি, আমাদের বাগান বাড়ি, তোমরা সেটাও দেখেছো। তো এখন সেখানটা ভেঙে কীরকম অবস্থা হয়েছে দেখো, তোমাদের সাথে শেয়ার করি। এই যে এই বাড়িটা ফাইনালি দাঁড়িয়েছে, প্রথম ভিত কাটা মানে গোয়াল বাড়িটা ভাঙা, তারপরে ভিত কাটা, ভিত তোলা সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু মাঝখানে কয়েকটা দিন আর কি স্কিপ হয়ে গেছে। আজকের ওয়েদারটা সকাল থেকে খুবই বাজে ছিল, মানে এত মেঘলা আকাশ ছিল। তো যেহেতু ছাদ ঢালাই হবে, বৃষ্টি না হওয়াটাই সবাই চাইছিল। বাড়িতে পুজো দেওয়া মানে যে সিংহবাহিনী মন্দির আছে, তো সেখানে মা পুজো দিতে গিয়েছিলো আর বারবার বলছিল যাতে বৃষ্টি না হয়, বৃষ্টি না হয়। আর এই সব কিছুর মধ্যে ওই বলে না মনসাকে ধুনো দেখানোর মতো 4-5 ফোঁটা বৃষ্টিও পড়তে আরম্ভ করে দিয়েছিল। তো সবার মাথায় হাত পড়ে গিয়েছিল যে কী হবে ফাইনালি। কিন্তু সেই ভগবানের কৃপায় বলে না রাখে হরি মারেকে, ঠিক সেই রকম ভগবান রেখেছিল, এক ফোঁটার বৃষ্টি হয়নি। আর ওয়েদারটা এত সুন্দর ছিল যে মানে কারোর কষ্ট হবে না, মানে মেঘলা ঠান্ডা এরকম মতো ছিল। যদি কটকটে রোদ থাকতো তাহলে এই মিস্ত্রি কাকুদের কাজ করতে খুবই অসুবিধা হতো, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর ছিল। ভাই ওখানে টুলু পাম্পটা আর কি ফিট করছিল, কারণ জলের আজকে প্রচুর প্রয়োজন, প্রচুর মিস্ত্রি লোকজন কাজে লেগেছে। খামারেতে খামার পুরো ভর্তি। আর আমি অস্মিকে নিয়ে একটু বাইরে দিয়ে আসছিলাম, কারণ বাড়ির মধ্যে অস্মিকে আজকে ছাড়া যাবেই না। চারিদিকে রান্নাপত্র হচ্ছে, রান্না হচ্ছে, বা মিস্ত্রিরা কাজ করছে, এটা ওঠা, তার মাঝখানে ছোট্ট বাচ্চাকে যদি আমি ছেড়ে দিই ও কোথায় কী করে দেবে, একটা বিপদ ঘটিয়ে দেবে। তো সেই জন্য সকাল থেকে আমি ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। মা আমাকে বলে দিয়েছিল তোর শুধুমাত্র কাজ হলো অস্মিকে সামলানো, ওর যেন কোনো কিছু না হয়, কারণ এত লোকজনের ভিড়ে এত কাজের চাপে ওর দিকে আমার মা কাকিমা ঠাকুমা আমাদের বাড়ির লোকের জন্য আর কি সময় দিতে পারবেই না। তো সেই জন্য সবটুকু দায়িত্ব আমার ওপরই পড়েছিল। সকালবেলায় দেখি একটা মাছও এনে রেখেছে, যদিও কখন মাছটা এনেছে আমি দেখিনি। তো ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না, মাছটার সাইজ মানে বিশাল বড় ছিল। ওই মাছটার ওজন ছিল 3 কেজি। ঘুগনি রেডি হয়ে গেছে, একটু আগে দেখলে তোমাদেরকে দেখিয়েছিলাম ঘুগনির আলু আর কলাই ফুটছিল। তো এই যে কাকু রান্না করছেন, এত সুন্দর রান্না করেছিলেন, প্রত্যেকটা খাবার জাস্ট সেই চুমু রান্না করেছিলেন আর কি, মানে আঙুল চেটে পুটে সবাই খেয়েছে। আর এই যে দুজন কাকিমা সকাল থেকে সবজি কাটতে আরম্ভ করে দিয়েছিলেন, তবুও বলছে যে কত সবজি কেটেও শেষ করা যাবে না, মানে সবাই মিলে হাত লাগিয়েছিল শেষকালে। মা এখানে মাছটা কাটতে আরম্ভ করেছে। আর আমাদের মাছ ভালোবাসে একটা ছোট্ট বিড়াল আমাদের বাড়িতে আছে, সে হলো আমাদের মেয়ে, আমার মেয়ে, তোমাদের আদরের অস্মিকা। এত মাছ ভক্ত, এত মাছ ভক্ত, কিন্তু সেই বাচ্চাটা এখন আর মাছ দেখলে থুথু করে, মানে খেতেই চায় না, কারণ ও কিচ্ছু খাচ্ছে না। এই মুহূর্তের কথা বলছি, প্রেজেন্ট সিচুয়েশনের কথা বলছি, কিন্তু সেই সময় মাছ খেতে প্রচণ্ড ভালোবাসতো। আর যখনই মাছ নামটাও কানে শোনে তখনই সেদিকেও ছুটে যায়, মানে এতটাই ও মাছ ভালোবাসে। তো আর এই মাছের পেট থেকে প্রচুর পরিমাণে ডিম বেরিয়েছিল, যেহেতু বর্ষাকাল এই সময়টা এটাই স্বাভাবিক, প্রত্যেকটা মাছের পেটেই ডিম থাকে। তো যখনই আর কি ডিমটা বার করে নেওয়া হয়ে গেলো, মাছের পেটটা খালি হয়ে গেল। বর্ষাকালের এটাই সমস্যা, আবার ভালো দিকেও বলতে পারো। তো এই মাছের ডিমটা পরে কিন্তু সংগ্রহ করে রাখা হয়েছিল, মানে সংগ্রহ করে বলতে গেলে আজকেই সেটাকে রান্না করা হয়েছিল। ওই মাছের ডিমের বড়া বানানো হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ, যতক্ষণ মাছ কাটা হয়েছিল এর সমানে দাঁড়িয়েছিল, সমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ দেখছিল। আর দেখো কতটা পরিমাণে মাছের ডিম বেরিয়েছে। পরে অবশ্য জায়গাটাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল, ছোট্ট বাটিটার মধ্যে শুধুই পড়ে যাচ্ছিল। আর মা এত বড় মাছটা কাটতে জাস্ট হিমশিম খাচ্ছিল। তবুও মা মাছ কাটতে খুব ভালোবাসে।
তো দেখো তোমাদেরকে বললাম না পরে ট্রান্সফার করা হয়েছিল, এই মাছের তেলটা একটা সাইডে আর একটা বড় বাটি আমি এনে দিলাম। তো সেখানেতে মাছের ডিমটা রাখা হয়েছিল। মাছের পেটিগুলো বলছিল তোর মেয়ে খাবে, তোর মেয়ে খাবে, মা সবসময়তেই বলছিল। কাকিমাকে যখন ভিডিও করছিলাম কাকিমাকে বলছিলাম কাকিমা তোমাকে নেব, কাকিমা বলছিল আজকে যা খুশি কর, আজকে আমি সুন্দর করে সেজে গুজে আছি। যদিও কাকিমা সেজে গুজে কিছুই নেই, তবুও কাকিমার মতো আর কি কনফিডেন্ট কাকিমা ক্যামেরার সামনে আসার জন্য। সকালবেলায় কাকু আর বাবা গিয়ে মিষ্টিপত্র নিয়ে এসেছে, তো সেই মিষ্টিগুলোই এখন একটা বালতিতে আর একটা হাঁড়ির মধ্যে রাখা হচ্ছে। আর আমার মেয়ে সমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। যদিও আমি এখনও পর্যন্ত মানে এই দিনটার আগে পর্যন্ত ওকে আমি মিষ্টি জাতীয় জিনিস একদমই দিতাম না, বাজারের জিনিস একদম খায়নি, এর আগে কোনো দিন খায়নি। কিন্তু সেই আমার কাকিমা সমানে করছে, ও দাঁড়িয়ে আছে ওকে একটা মিষ্টি দে, তো জোর করেই বলতে পারো ওকে একটা মিষ্টি দিল। তো আমি এখন ভয় পাচ্ছিলাম যদি মিষ্টি, ও তো কোনো দিন এইভাবে ওকে আমি দিইনি খেতে, তো যদি গলায় লাগিয়ে ফেলে। তো আমি ওকে একটুখানি আর কি খাইয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, তারপরে ওর মুখ চোখ এমন করলো যে না ও নিজে খাবে। তো সেজন্য কী করলাম যে ওই মিষ্টির রসটা একদম নিগড়ে দিয়ে পুরো মিষ্টিটার হাতে দিয়ে দিয়েছিলাম, মানে ওই ছানাটা বলতে পারো একটু মিষ্টি মিষ্টি ছিল, তো সেই ছানাটা আর কি ওর নিজে হাতে ধরে খেয়েছিল। ওকে আমি এখানে জিজ্ঞাসা করছিলাম যে মিষ্টিটা ভালো, মিষ্টিটা ভালো, বলছে হ্যাঁ ভালো, মানে ঘাটটা নাড়িয়ে আর কি সম্মতি জানালো। তবে কিন্তু আজকে আমি ওকে একটা মিষ্টির মধ্যে আটকে রাখতে পারিনি। ছোট বাচ্চা সবার আদরের দুলালি অশ্মি, সেই জন্য যখন যে পেরেছে আর যখন যে খেতে বসেছে তার কাছে খেয়েছে, এবং যে যখন যা মিষ্টি দিয়েছে তো সেই মিষ্টিগুলো এইভাবেই খেয়েছে। মোটামুটি 3-4 পিসও উড়িয়ে দিয়েছে। তো আমার দেখে একটু খারাপ লাগছিলো, মানে খারাপ মানে ভয় লাগছিলো যদি কিছু হয়ে যায়, আর একটু ভালোও লাগছিলো যে না খাচ্ছে। এ দেখলাম তোমাদেরকে বললাম না যে ছানাটাও নিজেই তারপরে খেয়েছে। তো দেখো কি সুন্দর বসে বসে নিজের হাতে করে মিষ্টি খাচ্ছে। এটা হলো মাটন, যেটা কাকু নিয়ে এসেছে, ভোরবেলা থেকে গিয়ে লাইন দিয়ে মাটন নিয়ে এসেছে, বেশ অনেকটাই মাটন ছিল। মা এখন যাচ্ছে, স্বামী রয়েছে আমাদের ব্রাহ্মণ মশাই, মানে আমাদের বামুন জেঠু আমরা এখানে বলি, তো যাচ্ছে সিংহবাহিনী আর মহাপ্রভুতলাতে পুজো দেবে, তোমাদেরকে বললাম। তো আমি এই ফাঁকে স্নানটা করেছি। আসলে সকাল থেকে আমি স্নান করতে পারিনি, তার কারণ অস্মিকে আমি কারো কাছে দিয়ে যে স্নান করব সেরকম কোনো লোক পাইনি। অবশেষে পেলাম হচ্ছে আমার যে কাকিমা, সেই কাকিমার ভাইয়ের ওয়াইফ, মানে কাকিমার কি বলবো কি সম্পর্ক হয় আমি ঠিক কথাটা বলতে পারবো না, বুঝিয়ে তোমরা বুঝে নিও। তো সে আসে এবং তার মেয়ে আসে, তার মেয়েকে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। অশ্মি আর ওকে দেখে মনে হয়েছে না ওরা টুইন্স, মানে যমজ। দেখে মনেই হবে না যে ওরা একটু আলাদা কোনো কিছু, মানে আমাদের তো দেখে ওটাই মনে হচ্ছে যে ওরা টুইন্স। তো উনি আসার পর ওনার কাছে আমার মেয়েকে দিয়ে, তাহলে দুজনে ওরা সঙ্গী হয়ে গেল, খেলার সাথী হয়ে গেল। ওদের কাছে দিয়ে আমি গিয়েছিলাম স্নানে। আমি আজকের দিনে ভেবেছিলাম যে একটা শাড়ি পরবো, সেই রকম মতো শাড়িও আমি এখান থেকে মানে আমার শ্বশুরবাড়ি থেকে প্যাকিং করে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওখানেতে ওই রকম এত লোকজন, এত ভিড়, বাচ্চা সামলাতে হবে। মা যেহেতু অশ্মি পুরো দায়িত্ব আমার উপর দিয়ে দিয়েছে, তো আমি বললাম যে না, শাড়ি ক্যান্সেল, চুড়িদারই ভালো, এর থেকে বেস্ট অপশান কিছু হতেই পারে না। আমি যখন চুড়িদারটা পরে এইভাবে রেডি হচ্ছি, রেডি না, এটা বেসিক রেডি হওয়া বলে, কিছুই রেডি হয়নি, অনেক কিছু প্ল্যান করেছিলাম। শাড়ি পরবো, শাড়ির সাথে এই জুয়েলারি পরবো, এই টিপ পরবো, এই লিপস্টিক লাগাবো, সেরকম কিচ্ছুটি হয়নি, বিশ্বাস করো। বাচ্চার চক্করে সব উঠে গেছে। বাচ্চা একটু বড় হোক, আবার সুমনা নিজের ফর্মে ফিরবে। তো মা তখন বলছে তুই যে শাড়ি নিয়ে এলি, তুই শাড়িটা পরলি না। তো আমি বললাম যে দিলে না আমাকে অশ্মির দায়িত্ব, তাহলে আমি শাড়ি পরে ওকে কী করে সামলাবো, আর আমি যদি শাড়ি পরি অশ্মি আমার কোল থেকে নামবে না, সবসময় তো কোলে রাখা সম্ভব নয়। তো সেই জন্য বেটার অপশান চুড়িদার। তো চলো আমি এখানেতে রেডি হয়ে নিই। রেডি তো কীরকম হলো তোমরা তো দেখতেই পেলে, জাস্ট কিচ্ছু না, কী ভেবেছিলাম আর কী না হলো। তো চলো, যেমন সব কিছু প্ল্যান করে থাকি সবসময় তো সেরকম ঘটে না, যেটা ঘটে সেটাকেই আর কি মানিয়ে নিয়ে মনকে বুঝিয়ে নিয়ে চলতে হবে, কি বলো তোমরা। এবারে যখন এই বাড়ি আসি তখন দেখি এই সিঁদুর কৌটোটা, এর আগে একটা অন্য সিঁদুর কৌটো ছিল। আমি সিঁদুর নিয়ে আসি না, মা কাকিমা যেখান থেকে সিঁদুর পরে আমিও সেই সিঁদুর কৌটো থেকেই সিঁদুর পরি। মাকে জিজ্ঞাসা করলাম যে সিঁদুর কৌটোটা তো বেশ দেখতে, কোথা থেকে নিয়ে এসেছো? তখন বললো আমার কাকিমা নাকি ওই শাসপুরের যে গাজন হয়, তো সেই গাজন থেকে নাকি এই সিঁদুর কৌটোটা কিনে নিয়ে এসেছে। এত সুন্দর লাগলো সিঁদুর কৌটোটা, ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। সিঁদুর পরে নিলাম, টিপ পরে নিলাম, বাস আমার লুক কমপ্লিট, আর কি চাই। আমি যখন রেডি হচ্ছিলাম তখন বাইরেতে অলরেডি সবাই জলখাবার খেতে বসে পড়েছে। আমাকে মা অনেকবারই ডেকেছে, তো আমি বলছিলাম যে আমি একটু রেডি হইনি, তারপরে আমি যাচ্ছি। চলো ফাইনালি আমি রেডি, এবার যাই, গিয়ে জলখাবারটা খেয়ে নিই।
ইতিমধ্যে আমাদের চিকেনও চলে এসেছে। আমি তো অনেক কিছু মিস করে গেছি জানো তোমাদেরকে দেখাতে, মানে ক্লিপগুলো নিতে আমি জাস্ট মিস করে গেছি, কারণ রশ্মি এত ছটফট করছিল ওকে সামলাবো না আমি ভিডিও ক্লিপ নেব, মানে নাজেহাল অবস্থার মধ্যে পড়ে গেছিলাম। তো ওখানেতে চিকেনটা ম্যারিনেট করার জন্য লেবু কাকিমা আর কি, আমার এক কাকিমা ওখানে লেবুটা দিচ্ছিলেন, মাখাচ্ছিলেন। পোস্ত অলরেডি রেডি। তো পোস্তের ক্লিপটা যখন আমি নিয়েছিলাম আমার এখনও মনে আছে, আমার মনে হয় জাস্ট ইয়ামি হয়েছে, আমি খেয়ে নিই, কারণ এত সুন্দর স্মেল আসছিল, এত সুন্দর দেখে লাগছিল। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে লিখে জানিও। কাকিমাকে ভিডিও করার সময় বলি, আগে আমি অনেকবার ঠকেছি ভিডিও করা নিয়ে, কাউকে না জিজ্ঞাসা করে ভিডিও করে নিয়ে অনেকবার ঠকে গেছি। এখন আমি অনেক সাবধান হয়েছি, কারণ তখন প্রথম তো বুঝতে পারতাম না আসলে এই কাজটা, এই ভিডিওটা আমার খুব ভালো লাগে, আমি প্যাশনেটলি কাজটা করি, কিন্তু অনেকের কাছে সেটা খারাপ লাগে। সেটা আমি অতটা কি মানে যখন ভিডিওটা করতাম মজার ছলে আনন্দ করে মানে আবেগপ্রবণ হয়ে করতাম, তো সেটা করা আমার উচিত হতো না, মানে উল্টো দিকে মানুষ কি ভাবছে সেটাও আমার বোঝা উচিত ছিল, যেটা আমি এখন ঠকে শিখে, মানে মানুষ তো ঠকেই শেখে, সেরকম আমিও ঠকে শিখেছি। তো সেজন্য কাকিমাকে বললাম ভিডিও নেবো, বলে যে হ্যাঁ কর। তো কাকিমাকে বললাম একটু স্মাইল করো, একটু হাসো, বলছে বাবা আমার ছেলেও যখন ভিডিও করে তখন আমাকে বলে, ভিডিও না সরি, যখন ছবি তোলে তখন বলে স্মাইল করতে, তখন আমি স্মাইল করি, তুইও বলছিস আমিও স্মাইল করছি। তো খুব মজার ছলে ভিডিও করছিলাম সবার সাথে। আর পোস্ত তোমাদেরকে দেখালাম, তখন ওখানে ওই পোস্তটা ছিল আলু পোস্ত, আর এটা হচ্ছে পোস্তর বড়া। অ্যাকচুয়ালি পোস্তর বড়াটা হচ্ছিলো আমাদের স্পেশাল কিছু রিলেটিভস আসার কথা ছিল, যদিও কোনো কারণবশত ওনারা আসেননি। তার জন্য সবথেকে বেশি হার্ট যদি কেউ হয়ে থাকে সেটা আমার মা, কারণ ওই মানুষটা যার আসার কথা ছিল, ওই মানুষটা যা খেতে ভালোবাসে সব কিছু এত ব্যস্ততার মধ্যেও আমার মা সবটা তৈরি করেছিল, নিজের হাতে তৈরি করেছিল, সবটা জোগাড় নিজের হাতে করেছিল। যখন উনি মানে লাস্ট মোমেন্টে যখন সব কিছু রেডি হয়ে গেছে, লাস্ট মোমেন্টে যখন বলেন যে উনি আসতে পারবেন না, ওনার আসাটা ক্যান্সেল হয়ে গেছে, আমার মায়ের মুখটা জাস্ট কী বলবো, মানে শুধু বুক ফাটে তবু চোখ ফোটে না, এরকম কিছু একটা কথা আছে, বুক ফাটে তবু মুখ ফোটে না, এরকম জাস্ট কিছু একটা কথা আছে, মানে চোখগুলো জাস্ট ছলছল করছিল। তো সেই মুহূর্তে বা সেই মোমেন্টে দাঁড়িয়ে আমার খুব খারাপ লাগছিল এবং খুব রাগ লাগছিল, যে আগেও বলতে পারতো বা আগে বলে দিলে ভালো হতো, তাহলে এত কিছু জোগাড় মা করতো না। দেখো জোগাড় করাটা সেরকম কিছু না, সবাই জোগাড় করতে পারে, কিন্তু যে ভালোবাসা, যে আবেগ দিয়ে জোগাড় করেছিল, সব কিছু রান্না করেছিল, সেই আবেগটার মূল্য কে দেবে। তো যাই হোক, ছাড়ো সেসব কথা। এখন সমস্ত যে মিস্ত্রিরা কাজ করছে, তো তাদের জন্য লেবুর শরবত বানানো হচ্ছে। তোমরা আবার বালতিটাকে দেখে কিছু মাইন্ড করো না বা অন্য কিছু বলো না, কারণ এটা পরিষ্কার বালতি, এই বালতির জলে কিন্তু আমরা জল খাই। আমি এখন আমাদের যে রান্না করছে কাকু, আসলে তোমাদেরকে একটা কথা বলে দিই, উনি কিন্তু রাঁধুনি না, আমার কাকু কাকিমার বন্ধু। তো উনি রান্না করতে ভালোবাসেন এবং রান্না করেন নিজের বাড়িতে, তো সেই জন্য উনি বলেছিলেন যে রান্না আমি করে দেব, তো সেই জন্য উনি রান্না করছেন আমাদের বাড়িতে ভালোবেসে। ওনার জন্যই আমি চাটা বানিয়ে নিয়ে গেলাম। তোমাদেরকে বললাম না, জাস্ট জমজ দেখো, এই হচ্ছে আমার কাকিমার ভাইজি, সম্পর্কে আমার বোন হয়, কারণ আমার মামার মেয়ে, আমি ওর দিদি হই, কিন্তু দুজনের অবস্থাটা দেখো, দুজন দুজনকে কি সুন্দর করে খাইয়ে দেবে। এই মোমেন্টটা মানে হঠাৎ করে আমি ক্যাপচার করি, হঠাৎ করেই আমার অস্মি ওকে খাইয়ে দেয়। এর নাম হলো অঙ্কিতা। অস্মির থেকে মেবি 3 মাস কি 4 মাসের বড়, মানে একই সেম এজের বলতে পারো। আর অস্মির এখানে সবথেকে বেশি মজা হলো, অস্মিকে আমি আজ পর্যন্ত বাইরের কোনো কুরকুরে, চিপস, মানে বাইরের কোনো প্যাকেট জাতীয় খাবার আমি কোনোদিন ওকে খেতে দিইনি, কিন্তু অঙ্কিতা মহারানী এসব খেতে খুব ভালোবাসে। তো সেহেতু ও যখন খাচ্ছে, আমার মেয়ে না খেয়ে কী করে থাকবে, আর আমি ওকে অনেকবার মানা করেছি, অনেকবার ওখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু বাচ্চা মানুষ তোমরা জানো, সরিয়ে নিয়ে আসাটা জাস্ট অসম্ভব। এখানে তো বসে বসে খাচ্ছে, আর আমি মনে মনে ভাবছি ও এটা কি করছে, আমি যে এতদিন ধরে ওকে আটকে রাখলাম, আমি কি করে ওকে এখান থেকে তুলবো। তো যাই হোক, আমি অনেকটা চেষ্টা করেছি, তারপরে যখন আর চেষ্টা মানে ব্যর্থ হয়েছি, আমি ছেড়ে দিয়েছি, যা খাচ্ছিস খেয়ে নে। ও মনের আনন্দে এখানেতে খেয়ে যাচ্ছে। এখানে এখন কাকু রান্না করছেন টক, মানে ওই কুমড়ো, বড়ি এইসব দিয়ে, তেঁতুল দিয়ে একটা টক হয়, জাস্ট ইয়ামি বানিয়েছিল। আমি বারবার কাকুর রান্নার প্রশংসা করছি। আমি ওনাকে এরপর বলেছি আমার শ্বশুরবাড়িতে যখনই কোনো কিছু রান্না হবে আমি আগে থেকে বুক করে তোমাকে নিয়ে যাব, কারণ তোমার রান্নার আমি জাস্ট ফিদা হয়ে গেছি। আমি যখন জলখাবার খাচ্ছিলাম তখন ওই কী বলে নবরত্ন যেটাকে বলে না, ছ্যাঁচড়া টাইপের, তো সেটা তৈরি হয়েছিল, তো ঘুগনির সাথে আমাদেরকে সেটা টেস্ট করতেও দিয়েছিল।
জাস্ট চুমু হয়েছিল, মানে এত সুন্দর খেতে হয়েছিল যে আমাদেরকে যদি খাওয়াতে পারতাম। কাকু এত সুন্দর রান্না করে, টকটাও সুন্দর হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আর ওই যে ছাদে মিস্ত্রিরা কাজ করছে, আমার কাকু দাঁড়িয়ে আছে আর সমস্ত মিস্ত্রিরা কাজ করছে। আকাশের দিকে তাকালে বুঝতে পারবে এখনও কিন্তু আকাশ মেঘলা, কিন্তু সকালের ওই কয়েক ফোঁটা বৃষ্টির পর কিন্তু কয়েক ফোঁটা এমন বৃষ্টি হয়েছিল মাটিতে আসার সাথে সাথেই মিলিয়ে যায়, সেই বৃষ্টিকে বৃষ্টি বলা চলে না। তারপরেই কিন্তু আকাশ মেঘলা থাকা সত্ত্বেও এক ফোঁটাও বৃষ্টি হয়নি। একই বলে না, রাখে হরি তো মারেকে। এত আনন্দের দিন আজকে। তো আমরা সবার লাঞ্চ হয়ে গেছে, সবাই ঘুম থেকে উঠে পড়েছে। তো এখন আমি সবাইকার চোখের আড়ালে ভাবলাম যে একবার ছাদটা দেখে আসি, কারণ যাদের নতুন বাড়ি হয় তাদের যে ছাদ ঢালাই হয় এই দিনটা খুব স্পেশাল হয় এবং খুব আনন্দের একটা দিন হয়। তো আমিও ব্যতিক্রমী নই, আমারও আজকে খুব ভালো লাগছিল। কিন্তু চারিদিকে এত বাঁশ দিয়ে মানে ছাদটাকে সাপোর্ট করে রাখা হয়েছিল। এই দেখো, এটার মধ্যে দিয়ে আমি এলাম, তো খুব সাবধানে যেতে হচ্ছিল। আমি সবটা উঠবো না, কারণ এখন যেহেতু এই মাত্র এই কয়েক ঘন্টা কি 2-3 ঘন্টা আগে আর কি ঢালাইটা হয়েছে, তো সেহেতু এখনও ওঠাটা জাস্ট চলবেই না। তো আমি এখান থেকে নিজেও দেখছি আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। এই জায়গাটা কি তোমাদের মনে আছে কীরকম ছিল, আর আজকে দেখো সেখানে কি হয়েছে। অ্যাকচুয়ালি এই বাড়িটা তৈরি হয়েছে সবার তো বিশাল খুশি হয়েছে, বিশাল আনন্দের দিন আজকে। কিন্তু সব থেকে যদি কেউ খুশি হয়ে থাকে তো সেটা হলো আমার মা, কারণ এটা আমার মায়ের যেমনই হোক আমার মায়ের স্বপ্নের বাড়ি। কারণ আমার মা জন্মেছে বা বড় হয়েছে পাকা বাড়িতে, কিন্তু বিয়ে হয়েছে তার মাটির বাড়িতে। তো মায়ের সবসময়তেই একটা আক্ষেপ ছিল, তো অনেক কষ্ট করে অনেক পুঁজি সঞ্চয় করে আমাকে পড়িয়ে বিয়ে দিয়ে, আমার বোনকে পড়িয়ে তাকে চাকরিতে পাঠিয়ে অবশেষে সেই বাড়ি তৈরি করতে পেরেছে। মায়ের স্বপ্ন পূরণ হয়েছে। মায়ের অনেক কিছু এই বাড়িটা নিয়ে স্বপ্ন ছিল, তো তার কিছু কিছু মানে মা চেয়েছিল এই হবে ওই হবে, কিছু কিছু স্বপ্ন সেগুলোও পূরণ করেছে আমার বাবা। কিছু কিছু জিনিস তো ইন্টেরিয়ার মানে ইঞ্জিনিয়ার ডিজাইন করেছে, আবার কিছু কিছু আমার মায়ের ডিজাইন দিয়েও তৈরি হয়েছে। মা বলেছিল যে এইভাবে ডিজাইন হবে, ওই হবে, এই হবে, সেগুলোও তৈরি হয়েছে। বিকালবেলা দুটো বাচ্চাকে নিয়ে বেরিয়েছি, এদেরকে সামলানো আমি বুঝে গেছি যে এদের কীরকম লাগে। আমার মেয়েটা হচ্ছে সব থেকে পাকা, কিন্তু অঙ্কিতা আসার পর এটুকু বুঝতে পেরেছি আমার মেয়ে অনেক শান্ত, কারণ সব থেকে দুষ্টু সব থেকে ছটফটে যদি কোনো বাচ্চা থাকে সে হচ্ছে অঙ্কিতা। অঙ্কিতাকে দেখার পর আমি এতটুকু বুঝে গেছি আমার মেয়ে অনেক শান্ত। না হলে আমি আগে ভাবতাম অশ্মি কি দুষ্টু, কি দুরন্ত, কি ছটফটে, কিন্তু না, অঙ্কিতার থেকে অশ্মি অনেক শান্ত। একটু পরেই আমি ক্লিপটা নেওয়া হয়নি, মানে যখন ক্লিপটা নেব তার আগেই ঘটনাটা ঘটে যায়। সামনের দিকে যখন আমরা একটু এগিয়ে যাই, তারপর কি হয়েছে জানো, একটা ছাগল দাঁড়িয়েছিল, অশ্মি কিন্তু কিছু করেনি, চুপচাপ দাঁড়িয়েছিল। অঙ্কিতা গিয়ে সোজা ছাগলের পিঠে উঠে পড়ে, সেটা দেখে আমার এত হাসি, আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম। এই রোডটাতে আমরা বিয়ের আগেও বেড়াতে এসেছি, তোমাদেরকে বিয়ের আগের ভিডিও শেয়ার করেছি, বিয়ের পরেও বেড়াতে এসেছি, আবার অশ্মিকে নিয়ে আমি আজকে প্রথমবার এই রোডটা দিয়ে আর কি বেড়াতে এলাম। দুটো বাচ্চাকে সামলানো এই রাস্তাতে জাস্ট কি বলবো আর তোমাদের। অশ্মিকে যতই বলছি তুই আসতে যা আসতে যা, কিন্তু তার যে সাথী পেয়েছে সে যা করছে অশ্মিও তাই করছে। তোমাদের পুরো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে লিখে জানিও। আশা করি যেহেতু এই বাড়ির সাথে তোমরাও একটু হলেও জড়িয়ে আছো, আশা করি তোমাদেরও দেখতে খুব ভালো লাগবে বা তোমাদেরও দেখে অনেক আনন্দ পাবে তোমরা, আর অনেক স্মৃতি হয়তো তোমরা রিকল করতে পারবে। চলো আজকের ভিডিওটা এখানেতেই শেষ করব। আশা করি তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লেগেছে। কেমন লাগলো, ভালো না খারাপ, বা কতটা মেমোরি তোমরা রিকল করতে পারলে আমার সাথে, সেটাও কিন্তু কমেন্ট করে কিন্তু লিখে জানাতে একদম ভুলো না।